নির্বাচন করে জনগণের ম্যান্ডেট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসেন। আর সংস্কার কথা বলছেন, সংস্কার যে সংস্কার ডক্টর ইউনূস চান সেই সংস্কার করেও 2025-এর মধ্যে নির্বাচন করা সম্ভব। অতএব 2026-এর কথা ভুলে যান, একদম ভুলে যান। এবং আমি নিশ্চিত 2025-এর মধ্যে নির্বাচন হবে, কারণ আমি মনে করি এই লোকগুলো আর যেন যুক্তিকে উপেক্ষা করতে পারবেন না। আর ডক্টর ইউনূস আগে বলেছে দুর্বল সরকার, যদি বিএনপি এবং জামায়াত চাপ দেয় নির্বাচন জন্য, এই দুর্বল সরকারের পক্ষে সেই চাপকে ইগনোর করা সহজ হবে না। এই সময় এর সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রধান যে বিরোধের জায়গা সেটা কোনটা? সেটা হচ্ছে নির্বাচন কবে হবে। এই ইস্যুটা নিয়ে কিন্তু আমি মনে করি যে এই মুহূর্তে দেশের শাসন ক্ষমতা বলেন, সরকার বলেন অথবা রাজনীতি বলেন, এই সকল ক্ষেত্রে প্রধান যে দুটো ভাগ, একটা হলো অন্তর্বর্তীকালীন সরকার আর একটা হলো রাজনৈতিক দল। তার মধ্যে মূল যে আলোচনার বিষয় হলো এটা, নির্বাচন কবে হবে, তারা দিতে চায়, কবে নাগাদ দিতে চায়, তার কোনো দিক নির্দেশনা অথবা সে সংক্রান্ত একটা শব্দ উচ্চারণ করেনি। খালি বারবার একটা কথা বলেছে যে সংস্কার হবে তারপর নির্বাচন হবে। এবং সংস্কারের দাবিটা কিন্তু নতুন না, এবার যখন আন্দোলন চলছিল তখন থেকে কিন্তু সংস্কারের দাবিটা উঠছিল যে একটা সংস্কার করতে হবে। সেই সংস্কারটা সকল ক্ষেত্রে, সম্ভাব্য সকল ক্ষেত্রে সংস্কার করতে হবে, যেন তারা যেন স্বৈরাচারী আচরণ করতে না পারেন শেখ হাসিনার মতো। আপনার মূল যে বক্তব্যটা, মূল যে লক্ষ্যটা এটা এরকমই ছিল। 16 ডিসেম্বরে যে ভাষণটা দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি তখন দুটো অপশনের কথা বললেন। একটা বললেন যদি রাজনৈতিক দলগুলো মোটামুটি কিছু সংস্কার চায়, সমস্ত সংস্কার না চায়, তাহলে উনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে দিতে পারবেন। আর যদি প্রত্যাশা, তাহলে সেটা আগামী বছরের পরে বছর 2025 নয় 2026-এর জুন পর্যন্ত যেতে পারে। মানে প্রথমার্ধ মানে জুন পর্যন্ত, জুনের আগ পর্যন্ত যে কোনো সময়। এই ধরনের ইঙ্গিত কিন্তু প্রধান উপদেষ্টা ওনার ভাষণে দিলেন। প্রশ্ন হলো এই ভাষণটাকে এবার নির্বাচন সংক্রান্ত ওনার বক্তব্যটাকে বিএনপি অস্পষ্ট বলে অভিহিত করলেন এবং হতাশা ব্যক্ত করলেন, বলে যে উনি ব্যাপারটা আরেকটু স্পষ্ট করতে পারতেন। এই ধরনের অস্পষ্টতা রাখা যাবে। অস্পষ্টতার অর্থ একটাই, আসলে আমি এই সরকারকে সবসময় একটু দুর্বল সরকার মনে করি। যেহেতু তাদের জনগণের তাদের কোনো ম্যান্ডেট নাই এবং তারা জানে না যে তারা বিপদে পড়লে কে তাদেরকে রক্ষা করবে, অথবা কোনো ঝামেলায় পড়লে তারা কিভাবে নিজেদেরকে সুসংহত করবে এবং সেই ঝামেলাকে অতিক্রম করার চেষ্টা করবে, তারা জানে না। কিন্তু যে কারণে তাদের মধ্যে একধরনের দুর্বলতা কাজ করে, এবং এটা যেটা ওনাদের দুর্বলতার কারণ, আমি মনে করি সেটাই ওনাদের সফলতার কারণ হতে পারত। কিভাবে সেটা আমি বলছি, নিঃশর্ত সমর্থন দিয়েছে শুরু থেকে, একদম শুরু থেকে। যেদিন তারা ক্ষমতা এলো তারপরের দিন থেকে আমি দেখেছি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি, আওয়ামী লীগের কথা বাদ রাখেন, আওয়ামী লীগ তো মাঠেই নাই, আওয়ামী লীগের কথা যদি বাদ রাখেন অন্য সকল রাজনৈতিক দল এই সরকারকে নিঃশর্ত ভাবে সমর্থন দিয়েছে। কেউ কেউ তো এমনও বলেছে যে এই সরকার সফল না হলে আমরাই ব্যর্থ হয়ে যাব। এই যে এতগুলি পলিটিক্যাল পার্টির সমর্থন, সেই সমর্থনকে ধারণ করার ক্ষমতা যে সরকারের আছে নাই, এই কারণে কিছুদিনের মধ্যে আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলোর ভেতর থেকে এক ধরনের মানে অতৃপ্তি আসতে শুরু করলো এই সরকারের আচরণকে ঘিরে। যেমন এই সরকারের মধ্যে কয়েকবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসেছে, কিন্তু সেই বসাটা কি বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে এবং খুব ছোটখাটো ইস্যুকে কেন্দ্র করে, এবং সেখান থেকে বেরিয়ে আসার পর সেই পলিটিক্যাল লিডারদের মুখে আমি শুনেছি যে চা খাওয়ার দেওয়া ছিল বেসিক্যালি কোনো সিরিয়াস ম্যাটার নিয়ে দীর্ঘ কোনো আলোচনা অথবা মত বিনিময় সেটা এখানে হয়নি একবার। কিন্তু যখন তারা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নিঃশর্ত সমর্থনটা পেল, সরকার কিন্তু পারতে চাইনি তাদের যে রাষ্ট্র পরিচালনার যে দায়িত্ব তারা দিয়েছে সেখানে তারা কিন্তু প্রত্যেকটা দলকে কিন্তু ইনভলভ করতে পারত, তারা সেই সুযোগটা